স্নেহাস্পদ সন্তানতুল্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই রব্বুল আলামিনের অশেষ কৃপায় কুশলে আছো। আজকে আমরা গতদিনের পরপরই যেটুকু বাদ ছিল এনজাইম, সেটুকু আজকে পড়াবো। এনজাইম বা উৎসেচক, আমি বলেছি দেহের ভেতরে যত ক্রিয়া বিক্রিয়া এই এনজাইমের মাধ্যমেই সম্পন্ন হয় এবং এই এনজাইম এই বিক্রিয়াকে সহায়তা করার পরে এনজাইম নিজে তার বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায় না, অপরিবর্তিত থাকে। এনজাইম কিন্তু প্রোটিন, আমি আগের দিন বলেছি, একটু পড়ি। এনজাইম হলো প্রোটিন জাতীয় পদার্থ। এ জীবকোষে অতি অল্প মাত্রায় বিদ্যমান থাকে এবং এটা এই জীবকোষে বিদ্যমান থেকে জীবকোষের সকল বিক্রিয়াকেই ত্বরান্বিত করে। সংজ্ঞা পড়ি যে প্রোটিন জীবদেহে অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়ার পর নিজেরা অপরিবর্তিত থাকে, সেই প্রোটিনই এনজাইম। এনজাইমের সংজ্ঞা শিখলাম। এনজাইম কাকে বলে বলবো। এনজাইমকে জৈব অনুঘটক বলা হয়, বায়োলজিক্যাল ক্রিস্টাল বা অর্গানিক ক্রিস্টাল ক্যাটালিস্ট বলা হয়। এনজাইম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার মৌলে গঠিত। তবে আরও অনেক কিছু থাকতে পারে, তামা, দস্তা, ল, এটা থাকতে পারে। আমরা শুধু এনজাইম কাকে বলে এটা শিখব। এনজাইমের ধর্মগুলো কিন্তু শিখতে হবে, কারণ এমসিকিউতে এনজাইমের ধর্ম দেওয়া হবে। এবং জীবদেহে এমনই একটি জৈব রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে যা জীবদের সকল বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে নিজে অপরিবর্তিত থাকে। এরকম একটা উদ্দীপক দিল, দেওয়ার পরে তার বৈশিষ্ট্য দিল ৩-৪টে, ১, ২, ৩ বলে, অথবা তার সঙ্গে আরেকটা যোগ করে অভিন্ন বহুপদীয় সমাপ্তিসূচক কোশ্চেন এবং অভিন্ন কোশ্চেন, এক উদ্দীপকে 2টো কোশ্চেন দিয়ে দিল। আবার এরপরে যেটা পড়াবো সেটা আবার সিকিউতে দিতে পারে। আমি এনজাইমের ধর্ম পড়াই। এনজাইম হলো প্রোটিন জাতীয় পদার্থ। জীবকোষে এনজাইম কলয়েড রূপে অবস্থান করে, তলতলে নরম তরল। এর কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সকল এনজাইমই পিএইচ 6 to 9 এর মধ্যে সবচেয়ে বেশি ক্রিয়াশীল। পিএইচ কি জিনিস তোমরা কেমিস্ট্রিতে শিখেছো, তাও বলি। পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদমস অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইন এনি সলিউশন। যে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের না সূচক লগারিদমকে পিএইচ বলা হয়। আমরা জানি 0 to 7, 7 to 14, 7 ইজ নিউট্রাল। পানি, আমরা ড্রিঙ্কিং ওয়াটার যেটা, এটা পিএইচ হচ্ছে 7 নিউট্রাল। রক্তের পিএইচ 7.4, ইট ইজ অ্যালকালাইন। অর্থাৎ 7 থেকে যত উপরে উঠবে অ্যালকালাইন 14 পর্যন্ত, আর 0 থেকে 0.1, 0.2, এখান থেকে 6.9 পর্যন্ত হচ্ছে অ্যাসিডিক। তাহলে এনজাইম 6 থেকে 9 অর্থাৎ অ্যাসিডিক এবং অ্যালকালাইন উভয়ের এই ক্রিয়া, এর ভেতরে এনজাইম ক্রিয়া করে। এর কম হলেও ভালো ক্রিয়া করবে না, এর উপরে গেলেও এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এরা তাপ প্রবণ, অর্থাৎ তাপে বিনষ্ট হয়ে যায়। এনজাইম খুব অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। এনজাইম কেবলমাত্র বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়ার সাম্য অবস্থার পরিবর্তন করে না। বিক্রিয়া কোনো এপাশে কত হবে, ওপাশে কি হবে, আমরা যখন পড়াবো তখন দেখব, এগুলো কিন্তু কোনো পরিবর্তন করে না। এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট, অর্থাৎ কোনো একটি বিক্রিয়ার জন্য একটা নির্দিষ্ট এনজাইমই দায়ী। শুধুমাত্র সেই বিক্রিয়াকে বিক্রিয়া করবে, অন্য কোনো বিক্রিয়াকে করবে না। যাই হোক, আমরা এনজাইম কাকে বলে, এনজাইমের মোটামুটি বৈশিষ্ট্য শিখলাম। এনজাইমের রাসায়নিক বৈশিষ্ট্য, একটা কথা আমরা পড়েছিলাম, সব এনজাইমই প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম না। এনজাইম জীবদের ভিতরে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করতে পারে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, কিন্তু সব প্রোটিন কিন্তু কোনো বিক্রিয়াকে ত্বরান্বিত করে না, কোনো বিক্রিয়ায় অংশগ্রহণই করে না। আবার এনজাইম হলো প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম না। আমি আশা করি উত্তর পেয়েছো। সব সিকিউ এর ক্ষয়ে বলবে যে উদ্দীপকের বস্তুটি বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, এটা লিখলে উদ্দীপক তো একটু আগে বললাম, যেটা বলার পরে বলবে কি ইহা সবসময় প্রোটিন, কিন্তু সব প্রোটিন ওই বস্তুটি না। তখন বলবো হ্যাঁ, উদ্দীপকের বিক্রিয়াটি বস্তুটি হচ্ছে এনজাইম, যা বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে, এবং ইয়া প্রোটিন ইয়া প্রোটিনের শেষ, অর্থাৎ প্রোটিন ধর্ম এটা। কিন্তু সব প্রোটিন জীবদের সব বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই কিন্তু আবার কিছু কিছু প্রোটিন করে।
তাই সব প্রোটিনকে এনজাইম বলা যাবে না। এভাবে উত্তরটা দিতে হবে, নিজে গুছিয়ে লিখতে হবে। সব এনজাইম প্রোটিন জাতীয়, তাই প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড এনজাইমের মূল গাঠনিক উপাদান। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড নিয়ে এনজাইম গঠিত, অ্যামিনো অ্যাসিড এনজাইমের মূল গাঠনিক উপাদান। অনেকগুলো এনজাইম নিয়ে প্রোটিন গঠিত, অনেকগুলো এনজাইম নিয়ে প্রোটিন গঠিত, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড নিয়ে প্রোটিন গঠিত। আর প্রত্যেকটা এনজাইম এক একটি অ্যামিনো অ্যাসিড, একটি সুনির্দিষ্ট এনজাইমের অ্যামিনো অ্যাসিড সংখ্যা ও অনুক্রম সুনির্দিষ্ট, অ্যামিনো অ্যাসিডের সংখ্যা বেশি হতেও পারে। যাক, আমরা না ভিন্ন ভিন্ন এনজাইমের অ্যামিনো অ্যাসিডের সংখ্যা অনুক্রম ভিন্ন ভিন্ন। একটা এনজাইমের ভেতরে অ্যামিনো অ্যাসিড 5টা হতে পারে, 2টো হতে পারে, 1টা হতে পারে, এবং এর এক এক সময় এক একটা হতে পারে। এনজাইম অম্লীয় ক্ষারীয়, ওই যে 6 to 9 দেখিয়েছি পিএইচ। কোএনজাইম, কোফ্যাক্টর ইত্যাদির উপস্থিতিতে এনজাইমের ক্রিয়া ত্বরান্বিত হয়। এই কোএনজাইম, কোফ্যাক্টর একটু পড়াবো। কোএনজাইম, কোফ্যাক্টর এদের উপস্থিতিতে এনজাইম জীবদের ক্রিয়া বিক্রিয়া বেশি দ্রুত করে ফেলে। এখানে মনে রাখা প্রয়োজন, সব প্রোটিনই এনজাইম নয়। আমি বারবার একই কথা বলছি, এটা কিন্তু পরীক্ষায় দেয় খুব। এনজাইমের নামকরণ সাধারণত 3টি পৃথক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এনজাইমের নামকরণ করা হয়। তোমরা জানো কি, এনজাইমের শেষে এস থাকবে, এটা মনে রেখো। কিন্তু দেখো পড়াবো, সাবস্ট্রেটের ধরন অনুসারে, সাবস্ট্রেট মানে যার সাথে বিক্রিয়া, এইটা একটা সাবস্ট্রেট, এটা একটা সাবস্ট্রেট, এর সাথে বিক্রিয়া করবে যে এনজাইম, তার ধরন অনুযায়ী এটা নাম অনুযায়ী হবে। বিক্রিয়ার ধরন অনুযায়ী কি ধরনের বিক্রিয়া করছে, তারপরে সাবস্ট্রেট বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুসারে। প্রথম আছে সাবস্ট্রেটের ধরন অনুযায়ী এনজাইম যার উপর ক্রিয়া করে, এটার উপর ক্রিয়া করছে, সেটা হলো সাবস্ট্রেট। সাবস্ট্রেট তথা যে পদার্থের উপর এনজাইম ক্রিয়া করে তার শেষে এএসই যোগ করে এনজাইমের নামকরণ করা হয়। যেমন সাপোজ এটা সুক্রোজ, সুক্রোজের সাথে এর যোগ করি এনজাইম হবে সুক্রেজ। ইউরিয়ার সাথে এনজাইম যোগ করলে ইউরিয়েজ। এরকম ভাবে অনেকগুলো আছে, এগুলো জানতে হবে না। শুধু এনজাইমের 3টি ভাগ। বিক্রিয়ার ধরন অনুযায়ী, যেমন হাইড্রোলাইসিস একটা বিক্রিয়া, অক্সিডেশন একটা বিক্রিয়া, রিডাকশন একটা বিক্রিয়া। হাইড্রোলাইসিস মানে পানি যোগ, তারপরে অক্সিডেশন অক্সিজেন যোগ, রিডাকশন হাইড্রোজেন যোগ ইত্যাদি। তাহলে যেমন হাইড্রোলাইসিসের সঙ্গে এর যোগ করি হাইড্রোলেজ এনজাইম, অক্সিডেশনের সাথে এর যোগ করি অক্সিডেজ এনজাইম, এভাবেই চলতে থাকবে। তারপরে সাবস্ট্রেট বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুসারে সাবস্ট্রেটের সাথে এনজাইমের নাম যোগ করে এ জাতীয় নামকরণ করা হয়। সাধারণত বিক্রিয়াকে নির্দিষ্ট করে বোঝাতে এ জাতীয় নামকরণ করা হয়। যেমন সাবস্ট্রেট হচ্ছে হেক্সোজ, হেক্সোজ হচ্ছে গ্লুকোজ, এবং হেক্সোজ এবং এনজাইম হলো কাইনেস। সাবস্ট্রেট হলো হেক্সোজ, যেমন গ্লুকোজ একটা হেক্সোজ, আর এনজাইম হলো কাইনেস। তাই যুক্ত হয়ে হেক্সো আর এর কাইনেস, হেক্সোকাইনেস এনজাইম। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট সৃষ্টিকালে এই এনজাইম কাজ করে। এরকম আরো অনেক আছে। আমি গতদিন পড়েছিলাম প্রস্থেটিক গ্রুপ কি জিনিস, তারপর কোএনজাইম, কোফ্যাক্টর, এগুলোর সংজ্ঞা শিখতে হবে, এগুলোর উদাহরণ শিখতে হবে। সব এনজাইম প্রোটিন, যে এনজাইম শুধু প্রোটিন দিয়ে গঠিত, সে কি বললাম, সব এনজাইম প্রোটিন, আর যে এনজাইম শুধু প্রোটিন দিয়ে গঠিত, এনজাইমের ভিতরে অনেক অপ্রোটিন অংশও থাকে। সব এনজাইম প্রোটিন, যে এনজাইম শুধু প্রোটিন দিয়ে গঠিত তাকে সরল এনজাইম, অর্থাৎ ওইটাকে ভাঙলে শুধু ওই প্রোটিনই পাওয়া যাবে, আর কিচ্ছু পাওয়া যাবে না। কোনো কোনো এনজাইমে প্রোটিন অংশের সাথে একটি অপ্রোটিন অংশ ও যুক্ত থাকতে পারে বা থাকে। এ ধরনের এনজাইমকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। এই ধরনের এনজাইমকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিন কাকে বলে আমরা শিখলাম। তা কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশ, তাহলে কনজুগেটেড প্রোটিনের 2টো অংশ, একটা আছে প্রোটিন অংশ, একটা অপ্রোটিন অংশ। কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো এনজাইম, আর কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। ক্লিয়ার? তাহলে প্রস্থেটিক গ্রুপ কি বলবো, যে কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন অংশকে প্রস্থেটিক গ্রুপ বলা হয়। প্রস্থেটিক গ্রুপ কোনো ধাতু বা মেটাল হলে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কত কি না ধাতু, আচ্ছা ধাতু বা মেটাল হলে তাকে কোফ্যাক্টর বলা হয়। প্রস্থেটিক গ্রুপের ভেতরে আবার ধাতু আর অধাতু দুটাই থাকতে পারে। ধাতু হলে তাকে কোফ্যাক্টর, এবং এই যে কোফ্যাক্টর। আমি আরেকটু দেখাই, কোএনজাইম কাকে বলে। এনজাইমের প্রস্থেটিক গ্রুপটি কোনো জৈব রাসায়নিক পদার্থ যদি বলছি ধাতু জীব থেকে বা জৈব রাসায়নিক পদার্থ হলে তাকে বলা হয় কোএনজাইম। তাহলে প্রস্থেটিক গ্রুপের ভেতরে 2টো অংশ থাকে, একটা কোফ্যাক্টর, একটা কোএনজাইম। তাহলে কোএনজাইম বলে, যেমন এফএডি ফ্লেভিন এডিনাইন ডাইনিউক্লিওটাইড, এনএডি নিকোটিনামাইড এডিনাইন ডাইনিউক্লিওটাইড ইত্যাদি হচ্ছে কোএনজাইম।
নিচের কোনটি কোএনজাইম ইত্যাদি এইভাবে প্রশ্ন দেবে জ্ঞানমূলক। এনজাইমেটিক ক্রিয়াকালে কোএনজাইম সাধারণত সাবস্ট্রেট হতে যে অ্যাটম বিয়োজন করে, এটা এখন দরকার নেই। এই কয়েকটা কোএনজাইম আছে, এফএডি ফ্লেভিন অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড, পূর্ণ রূপ লিখতে বলতে পারে, বা কোনটা কি ভুল ভ্রান্ত লিখে দিল, তারপরে কোনটা সঠিক এরকম প্রশ্ন আসতে পারে। এই যে H2 যেই থাকবে তখন রিডিউসড, এর আগে শুধু রিডিউস যোগ করে রিডিউসড ফ্লেভিন অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড, FMN ফ্লেভিন মনোনিউক্লিওটাইড, ভিটামিন B2 মনোফসফেট, দরকার এই পর্যন্ত ফ্লেভিন মনোনিউক্লিওটাইড, NAD নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড, এগুলো পড়ো তোমরা। ATP এডিনোসিন ট্রাইফসফেট, দিস আর অল কোএনজাইম। এগুলোর নামগুলো কিন্তু অ্যাব্রিভিয়েশনগুলো অ্যাকুরেটলি শেখবা। আসে এবার এনজাইমের ক্রিয়া কৌশল। একটা গল্প করি আগে। একটা তালায় যে ভিন্ন একটা চাবি দিলে সেই তালা দিয়ে খুলবে, যার তালা সেই চাবি আর তালা এক হতে হবে, কিন্তু অন্য চাবি দিলে কি খুলবে না। ঠিক এনজাইমটা দিলাম তালা চাবির সাথে সম্পর্ক, লক অ্যান্ড কি সিস্টেম। এইখানে এই ছবিটা তোমার শিখতে হবে, সোজা জিনিস, একটা হাফ রাউন্ড, একটু দুটো সাইড করবা, আবার এরকম করবা, এইভাবে শিখতে হবে। কারণ তোমার সিকিউ এর গয়ে প্রশ্নটা আসতে পারে যে জীবদেহে এমন একটি জৈব রাসায়নিক পদার্থ বিদ্যমান যা তালা চাবির সাথে তুলনীয়, এইভাবে প্রশ্ন দেবে, সিকিউ দেবে। কোনো নির্দিষ্ট এনজাইমের এক বা একাধিক সক্রিয় স্থান থাকে, একটা এনজাইমের একাধিক জায়গা থাকে যেটা সক্রিয় স্থান। ধরো সাপোজ একটা কাল্পনিক, এর একটা সক্রিয় স্থান, একটা সক্রিয় স্থান, এটা হুলা, এটা ভোতা। এই হুলাটার সাথে সেট হবে, ভোতাটার সাথে সেটিং রাখা, একদম অ্যাকুরেটলি মিলে গেছে। তাই বলছে জার্মান রসায়নবিদ ফিশার এনজাইমের অ্যাক্টিভ সাইট প্রস্তাব করে, যে অ্যাক্টিভ সাইট, এনজাইমের অ্যাক্টিভ সাইট আছে পলিপেপটাইড চেইনের ফোল্ডিং এর মাধ্যমে। পলিপেপটাইড চেইন মানে কি? পলিপেপটাইড প্রোটিন তৈরি করেছেন, তা ফোল্ডিং, এরা ফোল্ডিং হয়, ফোল্ডিং এর মাধ্যমে অ্যাক্টিভ সাইট সৃষ্টি হয়। অ্যাক্টিভ সাইট ও সাবস্ট্রেটের সম্পর্ক হলো তালা চাবির মতো সুনির্দিষ্ট। দেখো এনজাইমের অ্যাক্টিভ সাইডে এইটা আর এটা, এ আর বি দুটো সাবস্ট্রেট, যৌগই একদম সাবস্ট্রেট এনজাইম একটা যৌগ গঠন করেছে। তাহলে সুনির্দিষ্ট, এটা পরপর লিখবা, কিন্তু এই তিনটি পয়েন্ট, একটা পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট আছে, এই দুটো পরপর লিখবা। প্রথমে সাবস্ট্রেট অণু এনজাইমের সক্রিয় স্থান তথা অ্যাক্টিভ সাইটে সংযুক্ত হয়ে, এই যে এনজাইম, এই দেখো এটা অ্যারো দেশ, এনজাইম যোগ সাবস্ট্রেট, এ এন্ড বি, অ্যারো দিয়ে এনজাইম সাবস্ট্রেট যৌগ যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট যৌগ গঠন করে। দ্বিতীয় পর্যায়ে এনজাইম সাবস্ট্রেট যৌগ ভেঙে, তাহলে এ আর বি দুটো সাবস্ট্রেট ছিল, নতুন প্রোডাক্ট হচ্ছে সি অ্যান্ড ডি। দেখো কত বড় বড় হয়ে গেছে নতুন পদার্থ। আবার এনজাইম ঠিক পূর্বের এনজাইম একই রকম চেহারা রয়েছে, এখানেও যেমন অ্যারো, এখানেও তেমন অ্যারো, এনজাইম সাবস্ট্রেট যৌগ সি অ্যান্ড ডি। এনজাইম সাবস্ট্রেট যৌগ করলে এবং প্রোডাক্ট হলো সি অ্যান্ড ডি। তাহলে এইটা হচ্ছে এনজাইমের তালাচাবি মত আমাদের কৌশল, এবং এইটা তোমার এইটুকু লিখতে প্লাস এই ছবিটা দিতে হবে। কিন্তু সিকিউ এর গয়ে আসবে ইয়া জীব দিয়ে কি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা একটু পরে পড়তেছি। তার আগে একটা সংজ্ঞা পড়ি, ইনডিউসড ফিট। এটা সংজ্ঞা দিতে পারে, ইনডিউসড ফিট কি? কোনো ক্ষেত্রে এনজাইমের অ্যাক্টিভ সাইডের সাবস্ট্রেট সঠিকভাবে ফিট হয় না, এই যে হুলার ভোতা, এই জায়গায় সঠিকভাবে ফিট হয় না। এনজাইম সাবস্ট্রেটের যদি যৌগ গঠন না করে, ফিট না হয়, তাহলে কিন্তু বিক্রিয়া করবে না। এসব ক্ষেত্রে সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইডে সংযুক্ত হলে পুরো এনজাইমের আকার পরিবর্তন হয়ে যায়, এবং এনজাইম সাবস্ট্রেটকে সঠিকভাবে অ্যাক্টিভ সাইডে ফিট করে এনজাইম তখন নিজেই ফিট করে নেয়। একে বলা হয় ইনডিউস ফিট। এটা একটা সংজ্ঞা। ইনডিউস ফিট কি, এটা হঠাৎ করে দিলে, সিকিউ এর কোয়ায় দিলে তোমরা আর খুঁজে পাবো না, এনজাইম চ্যাপ্টারটা আছে মনে রেখো। তারপর আসি ইনহিবিটর, এটা থাক, এটা এখন দরকার না। এনজাইম আচ্ছা, তারপরে এটা পড়ে গিয়ে, এটা এমন না, যে কোনো রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে কিছুটা অতিরিক্ত শক্তির দরকার হয়। এই অতিরিক্ত শক্তিকে কার্যকরী শক্তি বলে। এনজাইম সাবস্ট্রেটের কার্যকরী শক্তি কম, তাই কম কার্যকরী শক্তি সম্পন্ন সাবস্ট্রেট অণু এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট যৌগ গঠন করে, ফলে বিক্রিয়ার হার বেড়ে যায়। আমার দেহের ভেতর যে বিক্রিয়াগুলো হবে, এনজাইম আর সাবস্ট্রেট যুক্ত হয়ে একটা শক্তি পায়, শক্তি তৈরি করে, সেই শক্তির দ্বারা আমার বিক্রিয়াকে দ্রুত করে ফেলে। আসে আমরা এনজাইমের শ্রেণী বিভাগ, 2-3 রকম আছে। গঠন প্রকৃতির উপর ভিত্তি করে এনজাইমকে শ্রেণী বিন্যস্ত করা হয়। আচ্ছা, যেমন গঠন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণী বিন্যাস করা হয়েছে। কি? সরল এনজাইম, যৌগিক এনজাইম। সরল এনজাইম অর্থাৎ যে এনজাইম সম্পূর্ণ অংশ শুধু প্রোটিন দিয়ে গঠিত। একটু আগে সরল এনজাইমের সংজ্ঞা বলেছি, তাকে ভাঙলে প্রোটিন ছাড়া কিছু পাওয়া যায়, তাকে সরল এনজাইম বলা যায়। সুক্রেস, অক্সিডেজ,
এনজাইমের শেষে এসি থাকবে বলেছি, সুক্রেজ, অক্সিডেজ ইত্যাদি। নিচের কোনটি সরল এনজাইম? সিকিউ এর কয় জ্ঞানমূলক? যৌগিক বা সংযুক্ত এনজাইম বা কমপ্লেক্স বা কনজুগেটেড এনজাইম, যে এনজাইমের প্রোটিন অংশের সঙ্গে একটি অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাকে কি বলে আমরা? প্রস্থেটিক গ্রুপ। আচ্ছা, যোগ থাকে তাকে কনজুগেটেড এনজাইম বলা হয়, যেমন এফএডি, এনএডি। তাহলে এই একটা হলো কি ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে তার উপর এনজাইমের নিম্নলিখিত শ্রেণীবিন্যাস করা হয়েছে। এইটা একটা বিশাল জিনিস, অনেকগুলো রয়েছে, এগুলো মুখস্থ করতে হবে না, তুমি বিক্রিয়াগুলো দেখবা আর আমি উত্তরগুলো বলে দিচ্ছি কি হবে। যেমন অক্সিডো রিডাক্টেস, অক্সিডো রিডাক্টেস জারণ প্রক্রিয়া কিচ্ছু বলতে হবে না, তুমি দেখো শুধু বিক্রিয়া দেখো। এইখানে একটু মনে রাখতে হবে, বিশেষ করে বেশি বড় বড় বিক্রিয়াগুলো, যেমন একটা বড় বিক্রিয়া, এটা এত মনে রাখতে হবে না, অধিকত ছোট বিক্রিয়াগুলো মনে রাখবা, প্লাস তার এনজাইমটা মনে রাখবা। কারণ এনজাইম জীবদের বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করলে নিচের কোনটি সঠিক? জ্ঞানমূলক কোশ্চেন। আবার এদিকে অনুধাবন আছে, ক খ গ ঘ দিল সুক্রোজ যোগ পানি, এখানে সুক্রেজ না দিয়ে দিল রিডাক্টেজ, অর্থাৎ সঠিক না। আমি এই চ্যাপ্টারের এই বিক্রিয়াগুলো যেমন মনে রাখার চেষ্টা করব, তেমনই এই ধরনের এনজাইমের অনেক ক্রিয়া বিক্রিয়া আছে তোমার শ্বসন চ্যাপ্টারে, যেটা আমি পড়াবো সেইগুলো মনে রাখতে ওখানে এখান থেকে সিকিউ এই এমসিকিউ প্রত্যেক বছর দেওয়া হবে। তাই দেওয়া হয়, সাধারণত আমরা দিই। বিজারণ এনজাইম, না এটা দরকার নেই। যেমন 3-ফসফোগ্লিসারাইড, এটা কিন্তু ওই কি বলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আছে। 3-ফসফোগ্লিসারাইড প্লাস ফসফেট, ফসফোগ্লিসারাইড ডিহাইড্রোজেনেস এনজাইমের সাহায্যে দ্বিমুখী বিক্রিয়ার মাধ্যমে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে। আমি বড় কথা বলি, এবং এখানে এনএডি বিজারিত NADH+H তৈরি হয়। এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে, কারণ পরবর্তীতে যখন আসে চ্যাপ্টারে ওই শ্বসন সালোকসংশ্লেষণ, তখন তোমরা এটা পাবে, এখানে আসবে। অর্থাৎ এইখানে একটা এনজাইমের নাম ভিন্ন দিল, বা এখানে একটা একমুখী দিয়ে দিল, এইভাবেই তোমাকে এমসিকিউতে দিবে। তাহলে আমি যেগুলো বলছি, একটা ট্রান্সফারেন্স, এই যে টেমিক অ্যাসিড, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, ট্রান্সফারেন্স এনজাইম আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড প্লাস অ্যাসপার্টিক অ্যাসিড, এইভাবে এইগুলো সব মনে রাখবা। এখানে অনেকগুলো রয়েছে, একটা দুটো তিনটে আরও আছে, এইগুলো আছে। যেমন এই ফসফোগ্লুকো আইসোমারেজ, এটা তুমি পড়াবো আমি। গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট, যেমন গ্লাইকোলাইসিসের প্রথম স্টেপ, তখন ফসফোগ্লুকো আইসোমারেজ, আইসোমারেজের দ্বিমুখী বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো তোমরা একটু দেখবা। গ্লুকোজ প্লাস এটিপি, ফসফোরাইলেস বা হেক্সোকাইনেস এনজাইমের সাথে গ্লুকোজ 6-ফসফেট প্লাস এডিপি তৈরি হয়। এই বিক্রিয়াগুলো কিন্তু তুমি মনে রাখবা এবং বাসায় প্র্যাকটিস করবা, এটা কিন্তু পরীক্ষায় দিবে। আচ্ছা, এইবার এনজাইমের কার্যকারিতা বা প্রভাবক সমূহ। এনজাইম তো দেহে কাজ করে, কিন্তু এর কার্যকারিতা কিসে ক্ষতিগ্রস্ত হয় বা কি জন্য এর কার্যকারিতা বৃদ্ধি পায় সেই সব কথা। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং 0 ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রা এনজাইমের কার্যকারিতা হারিয়ে ফেলে। অপটিমাম আছে 35 to 40 ডিগ্রি সেলসিয়াস অপটিমাম, এই তাপমাত্রা বিক্রিয়ার সবচেয়ে বেশি। তাহলে এটাও কিন্তু একটা এমসিকিউর প্রশ্ন। পিএইচ একটু আগেই বলেছি, পিএইচ 6 থেকে 9। এনজাইম পেপসিন, অপটিমাম আছে 2, পিএইচে কাজ করে সাধারণত ইনভার্টেড সাইক্লোইন ট্রিপসিন, এটা দরকার নেই। তুমি এনজাইমের কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পানি, কোষে পরিমিত পানির উপস্থিতি এনজাইমের কার্যকারিতা স্বাভাবিক থাকে। শুকনো বীজে পানি না থাকা এনজাইম নিষ্ক্রিয় থাকে। ধাতু, সাবস্ট্রেটের ঘনত্ব, সাবস্ট্রেট অর্থাৎ যার সাথে বিক্রিয়া করবে, সাবস্ট্রেটের ঘনত্বের উপরে এনজাইমের কার্যকারিতা নির্ভরশীল। সাবস্ট্রেটের ঘনত্ব বাড়লে এনজাইমের কার্যকারিতা বাড়ে, ঘনত্ব কমলে কার্যকারিতা কমে। এগুলো কিন্তু এমসিকিউতে বা রোমান 1, 2, 3 দিয়ে বহুপদী সমাপ্তি সূচকে দিবে। এনজাইমের ঘনত্ব, এনজাইমের ঘনত্বের উপর এনজাইমের কার্যকারিতা নির্ভরশীল। প্রোডাক্টের ঘনত্ব, প্রোডাক্টের পরিমাণ যা তৈরি করবে বেড়ে গেলে এনজাইমের বিক্রিয়া কমে যায়। তারপর প্রতিরোধক, অ্যাক্টিভেটরের উপস্থিতি এনজাইমের বিক্রিয়া বাড়ে। ইনহিবিটর, এই দুটো শব্দ আমি সংজ্ঞা পড়াই। এর দ্বারা এনজাইমের কার্যকারিতা বাধাগ্রস্ত হয়। এনজাইমের কাজ, এনজাইমের প্রধান কাজ হলো জীবদের শারীরবৃত্তীয় বিক্রিয়াগুলো পরিচালনা করে জীবদেহকে কার্যক্রম রাখা। জীবদের গঠন ও বৃদ্ধি সবই নিয়ন্ত্রিত হয় এনজাইমের কার্যকারিতার মাধ্যমে। আমি ছোট্ট একটা ভ্রূণ থেকে এত বড় একটা উদ্ভিদ হলো, এটা কিন্তু এই এনজাইম ক্রিয়া বিক্রিয়া করেই দেহকে বৃদ্ধি করেছে। জীবদের শক্তি সঞ্চয়ের পেছনে এনজাইম ক্রিয়াশীল, আবার শক্তি নির্গমনের পেছনেও এনজাইম ক্রিয়াশীল। এটি বিক্রিয়ার গতিকে বাড়ায়, এটা আমরা পড়েছি। এনজাইমের জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যবহার, এই শব্দগুলো কিন্তু পড়বা, সেলুলেস, প্রোটিয়েস, যে সংজ্ঞা এবং এই বিক্রিয়াগুলো।
যে এনজাইম সেলুলোজকে হাইড্রোলাইসিস করে সেলোবায়োজ উৎপন্ন করে তাকে সেলুলেজ বলে। তো সেলুলেজ কাকে বলে? উদ্ভিদের কোষপ্রাচীরে গায়ে সেলুলেজ থাকে। উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান হলো সেলুলেজ। মৃত উদ্ভিদেও পচে না গেলে সমস্ত পৃথিবী আজ মৃত উদ্ভিদ দিয়ে ভরে যেত। সেলুলেজ এনজাইমের কার্যকারিতায় কিন্তু ক্রমান্বয়ে এইগুলো পচাতেও সাহায্য করে। যেমন সেলুলেজ এনজাইমের সাথে সেলোবায়োজ তৈরি হয়, সেলোবায়োজ এনজাইমের সাথে গ্লুকোজ তৈরি হয়। তেমনি প্রোটিয়েজ, আমি শেষ করতে যাচ্ছি আস্তে আস্তে, প্রায় শেষ হয়ে গেল। প্রোটিয়েজ, অ্যামাইলেজ এগুলো কিন্তু এভাবে পড়বা। জাইমেস এগুলো কিন্তু সংজ্ঞা পড়বা এবং তার উদাহরণ পড়বা। জাইমেস কি বা জাইমেস বলতে কি বুঝে এরকম প্রশ্ন দিতে পারে সিকিউর ক্ষয়। আচ্ছা, ব্যবহারিক জীবনে এনজাইমের প্রয়োগ, অর্থাৎ আমি একটু বললাম সিকিউর ঘয়ে যেটা থাকবে জীবদেহে বা ব্যবহারিক জীবনে বা এনজাইম জীবদেহে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা হবে এনজাইমের শেষ কথা আজকে। এনজাইমের ব্যবহারিক জীবনে এনজাইমের প্রয়োগ, আমাদের দৈনন্দিন জীবনে এনজাইম বহুবিধ কাজে লাগে। যেমন ফলের রস তৈরিতে, আম, কমলা লেবু, আপেল, আঙুর প্রভৃতির রস তৈরিতে এনজাইম ব্যবহার করা হয়। এসব ফলের রস তৈরিকালে পেকটিন নামক এনজাইম ব্যবহার করলে রসের ঘোলাটে অবস্থা থেকে কেটে যায় এবং পরিষ্কার করা যায়। পনির উৎপাদনে দধি, পনির, শক্ত দই যেটা গোল বিক্রি হয় বাজারে, এই সব পনির উৎপাদনে এনজাইম কাজ করে। কাপড়ের দাগ মোছনে, কাপড়ে দাগ পড়ে গেছে সেই দাগগুলো মোছানোর জন্য আমরা এনজাইম ব্যবহার করি। চামড়ার লোমোটনে, চামড়া শিল্পে যে গরু বা মহিষ, ছাগলের চামড়ায় যে লোম থাকে, লোম কিন্তু টেনে টেনে উঠানো সম্ভব না। এনজাইম দিয়ে এমন এনজাইম দিয়ে দেবে যে তাতে চামড়া পরিষ্কার হয়ে যাবে। চামড়া শিল্প অর্থাৎ ট্যানারি ইন্ডাস্ট্রিতে এনজাইম ব্যবহার করা হয়। ক্ষত নিরাময়, এই যে আমরা কোথাও গেলে আমরা লেবু খাই বা খেলি, তাড়াতাড়ি এনজাইম কাজ করে এবং শরীরে এনজাইমটা কমে গেলে এই কি বলে চামড়ায় ক্ষত নিরাময়ের জন্য এনজাইম প্রয়োজন। হজম শক্তিতে এনজাইম কাজ করে। আমরা শক্ত গোশ সিদ্ধ হচ্ছে না, মহিষের গোশ, ওখানে একটু পেঁপে দিয়ে দিই, পেপসিন একটা এনজাইম। এই পেপসিন, অ্যামাইলেজ, পেপটিন ইত্যাদি এনজাইম ব্যবহার করা হয়। প্রাণ রাসায়নিক বিশ্লেষণ, বর্তমানে ক্লিনিক্যাল বিশ্লেষণে এনজাইম ব্যবহার করা হয়। রক্তে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড শনাক্তের জন্য ইউরিয়েজ এবং ইউরিকেস নামক এনজাইম ব্যবহার করা হয়। এইটা খুব একটা গুরুত্বপূর্ণ। চোখের ছানি অপসারণে ডাক্তারবৃন্দ চোখের ছানি অপসারণ করার জন্য এনজাইম ব্যবহার করে থাকে এবং এই এনজাইম ছানিটা ঘোলাইটে করে ভেঙে চড়ে দেয় এবং ভেঙে চড়ে দেওয়ার পরে এই ছানি আমরা ডাক্তার সাহেবরা বের করে নিয়ে আসে এবং নতুন একটা লেন্স ঢুকে দেয়। তাহলে চোখের ছানি অপারেশন এটা কিন্তু সিকিউর দেবে। আমেরিকার চক্ষু বিশেষজ্ঞ চক্ষু বিজ্ঞানী ডক্টর জোসেফ স্পিনার 1980 সালে এনজাইম টিপসিন প্রয়োগ করে চোখের ছানির অস্ত্রোপচার করেন। ডক্টর স্পিনার অস্ত্রোপচার পদ্ধতিতে সূক্ষ্ম সূচ দ্বারা 0.025 সেন্টিমিটার প্রশস্ত ছিদ্র করে চোখের যে কালো অংশ ওখানে ছিদ্র করে অন্য একটি সূক্ষ্ম ফাঁপা সূচের সাহায্যে ওটাতে এনজাইম পুশ করে সাকিং মেশিন দিয়ে ওই ছানিগুলো গোলানোর পরে ছানি বের করে নিয়ে আসে, তারপর একটা লেন্স এখানে ঢুকাই দেয়। তাহলে ছানি অপারেশনে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর জমাট রক্ত গলানো, মস্তিষ্ক ধমনীর জমাট রক্ত গলাতে ইউরোবায়েজ নামক এনজাইম ব্যবহারে জাপান সফলতা পেয়েছে। যা আমি শেষ করে ফেলছি। ব্যবহারিক জীবনে এনজাইমের গুরুত্ব এটা তোমরা মনে রাখবা যে এনজাইম ব্যবহারিক জীবনে কি কাজে লাগে, এটা সিকিউর ঘয়ে এই প্রশ্নটা দিয়ে দেবে। আশা করি তোমরা বুঝতেছো এবং বুঝে ফেলেছো। মস্তিষ্ক ধমনীর জমাট রক্ত গলাতে ইউরোবায়েজ নামক এনজাইমের ব্যবহারে জাপানে সফলতা অর্জন করেছে। আমরা আশা করি বুঝতে পেরেছো তোমরা। এনজাইমের এই কার্যকারিতা আমরা সিকিউর ঘয়ে দিব। এরপর আসি এনজাইম কোএনজাইমের পার্থক্য। এনজাইম একটি বড় প্রোটিন অর্থাৎ প্রোটিন ধর্মী। কোএনজাইম প্রোটিন অণুর একটি অপ্রোটিন অংশ। আমরা কোএনজাইম কাকে বলে সেখানে পড়ছি। আণবিক ওজন এনজাইমের আছে এই কাজ। এনজাইম স্বতন্ত্রভাবে কাজ করে, কোএনজাইম স্বতন্ত্রভাবে অর্থাৎ প্রোটিন অংশ ব্যতীত কাজ করতে পারে না। তারপরে তাপের প্রবণতা 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনজাইমের কার্যকারিতা থাকে না। এনজাইম 40 ডিগ্রিতে শেষ হয়। কোএনজাইমের তাপমাত্রা সহন ক্ষমতা অনেক বেশি, তাই এই তাপমাত্রায় কোএনজাইম অকেজ হয় না। এই যে উদাহরণ এনজাইমে প্রোটিয়েজ, লাইপেজ, লাইগেজ, কত কি এটিপি, এনএডি, এপিডি ইত্যাদি কোএনজাইমের উদাহরণ। আশা করি সকলে ভালো থাকবে। সকলকে ধন্যবাদ।